বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব, সেটা হচ্ছে হেড ওয়াইজ আমাদের বেতন খাতে আয় বা চাকরি খাতে আয়, সঞ্চয়পত্রের মুনাফা এবং যে ক্যাপিটাল গেইন যদি থেকে থাকে, অর্থাৎ জমি বিক্রির মাধ্যমে যে মূলধনী আয় হয়ে মূলধনী মুনাফা হয়ে থাকে, সেইটার যদি থাকে তাহলে কিভাবে আপনি করযোগ্য আয় এবং কর দায় নিরূপণ করবেন। তবে গত ভিডিওতে অনেকে বলেছিলেন যে যদি নিয়মিত উৎসের আয় থাকে, মিনিমাম ট্যাক্সের আওতায় আয় রয়েছে এরকম যদি থাকে, বা চূড়ান্ত করদায় সম্পন্ন যদি আয় থাকে, চূড়ান্ত করদায় বৈশিষ্ট্য সম্পন্ন এরকম আয়ের ক্ষেত্রে ট্যাক্সের ক্যালকুলেশন কীরকম হবে সেটা একটু জানার অনেকে চেষ্টা করেছিলেন। আমি সেই ভিডিওতে বলেছিলাম, যখন আপনি করযোগ্য আয় নির্ণয় করবেন তখন টোটাল আয়কে, ট্যাক্সেবল আয়কে 3 ভাগে ভাগ করবেন। এক হলো রেগুলার ইনকাম, 2 হলো মিনিমাম ট্যাক্সের আওতায় রয়েছে এমন হেডস অফ ইনকাম, তৃতীয়ত হলো চূড়ান্ত করদায় সম্পূর্ণ আয়ের ইনকাম। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে 3টা হেডটাকেই কাভার করবে। যিনি প্রশ্ন করেছিলেন আশা করছি উপকৃত হবেন। তাহলে চলুন এই উদাহরণটা একটু দেখে নিই। বলা হয়েছে 2023-24 আয় বর্ষে, এটা কিন্তু আয় বর্ষে মিস সঞ্চিতা শুভ্রার চাকরি খাতে আয়ের পরিমাণ 7,05,000 টাকা। তাহলে এটা হলো নিয়মিত উৎসের আয়। সঞ্চয়পত্রে মুনাফা রয়েছে 5 লক্ষ টাকা, এটা হলো চূড়ান্ত কর দায়। তিনি ঢাকার বনানী আবাসিক এলাকায় 0.25 কাঠা ভূমি দলিলে উল্লেখিত 75 লক্ষ টাকায় বিক্রি করেন। মিস শুভ্রার রিটার্নে উক্ত জমির অর্জন মূল্য প্রদর্শিত হয়েছে 5 লক্ষ টাকা। তাহলে অতিরিক্ত যে 70 লক্ষ টাকা সেটা হলো আপনার কি, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। এটাও কিন্তু চূড়ান্ত কর দায়ের বৈশিষ্ট্য সম্পূর্ণ। তারপরে বলা রয়েছে ব্যাংক সুদ আয় রয়েছে 3,50,000 টাকা, এটা মিনিমাম ট্যাক্সের আওতায়। চাকরি হইতে আয়ের উৎসে 5,000 টাকা কর্তন করা হয়েছে। এছাড়াও অন্যান্য ক্ষেত্রে করদাতার আয়ের বিপরীতে প্রযোজ্য হারে উৎসে কর কর্তন করা হয়েছে। মানে হলো, এই ধরেন সঞ্চয়পত্রের মুনাফার এগেনস্টে 10% হারে, তারপরে ব্যাংক সুদের এগেনস্টে 10% হারে কর কর্তন করা হয়েছে, আর ক্যাপিটাল গেইনের জন্য প্রযোজ্য যে হেড থাকবে সেই অনুপাতেই হবে। আচ্ছা, এখন কথা হলো, তিনি এই আয়বর্ষে রেয়াতযোগ্য কোনো বিনিয়োগ করেননি। করদাতা 8,100 বর্গফুট আয়তনের একটি গৃহ সম্পত্তির মালিক রয়েছেন। তার মানে 8,000 বর্গফুটের বেশি যদি মানে বর্গফুটের আয়তনের বেশি সম্পূর্ণ যদি আপনার গৃহ সম্পত্তি থাকে, তাহলে এটার উপরে আপনার সারচার্জ প্রযোজ্য হবে। তাহলে এই উদাহরণেও আমরা সারচার্জটা ক্লিয়ার করব। তাহলে আমরা আগে প্রথমে নির্ণয় করব করযোগ্য আয়। আমি বারবারই বলেছি করযোগ্য আয়, তবে করযোগ্য আয়কে 3 ভাগে ভাগ করব। নিয়মিত উৎসের আয়, আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় আছে এরকম আয়, আর হলো চূড়ান্ত কর দায়। তাহলে এখান থেকে আমাদের বেতন খাতের আয় কত? আমার 7,05,000 টাকা। তো এখান থেকে আমাদের যে 6 শিডিউল পার্ট এ অর্থাৎ 6ষ্ঠ তফসিলের অংশ 1 অনুযায়ী বলা রয়েছে যে টোটাল যে বেতন খাতে আয় হবে, সেই বেতন খাতে আয়ের 1/3 অংশ হলো কর মুক্ত বা অব্যাহতিপ্রাপ্ত, 2/3 অংশ হলো করযোগ্য। তাহলে এই 7,05,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলেই আমাদের যেটা আসবে, অথবা 4.5 লাখ হুইচ ইভারিজ লোয়ার। তাহলে এই 3 দিয়ে ভাগ করার পরে 1 অংশ হলো কর অব্যাহতি, বাকি 2 অংশ কি কর যোগ্য। তাহলে এই 4,66,670 টাকা, এটা হলো আপনার করযোগ্য আয়, এটা হলো নিয়মিত উৎসের আয়। এরপরে দ্বিতীয়ত হলো আপনার হলো মিনিমাম ট্যাক্সের আওতায় রয়েছে এমন আয়। কোন হেডে? এমন আয় যদিও আমাদের একটি, তবে আর্থিক পরিসম্পদ, যেহেতু আমরা সেগ্রিগেশন করছি, আর্থিক পরিসম্পদ হতে আয়। আর্থিক পরিসম্পদ হতে আয়ের মধ্যে রয়েছে সঞ্চয়পত্রের মুনাফা, এই হলো 5 লাখ, আর ব্যাংক সুদ আয় হলো 3,50,000 টাকা। তাহলে আমার আর্থিক পরিসম্পদ হতে আয় কত? 8,50,000 টাকা। এরপর আসি ক্যাপিটাল গেইন। আপনি একটা জমি বিক্রি করেছেন 75 লাখ টাকায়, যার ক্রয় মূল্য ছিল 5 লাখ, বাকি 70 লাখ হলো ক্যাপিটাল গেইন। তাহলে টোটাল করযোগ্য আয় কত হলো? 83,16,670 টাকা। আসি এরপরে কর পরিগণনার ক্ষেত্রে আমাকে জানতে হবে নিয়মিত উৎসের আয়। নিয়মিত উৎসের আয় একটাই, শুধু বেতন খাতে আয়। তো এই বেতন খাতে আয়ের এই 4,66,670 টাকা, এটার উপরে ট্যাক্সের ক্যালকুলেশন করলে, যেহেতু মহিলা মানুষ, তাহলে প্রথম 4 লাখ টাকা পর্যন্ত শূন্য, অবশিষ্ট
৬৬,৬৭০ টাকার উপর 5% হারে ট্যাক্স হয় কত? ৩,৩33 টাকা। তাহলে নিয়মিত উৎসের আয়ের ট্যাক্স কত হলো? ৩,৩33। এরপরে হলো রেগুলার ইনকামের সাথে মিনিমাম ট্যাক্সের আয় রয়েছে, সেগুলো যোগ হবে। তাহলে মিনিমাম ট্যাক্সের আয় শুধু কোনটা? ব্যাংক সুদ খাতে আয়, অর্থাৎ ব্যাংক সুদ আয়। তাহলে 4,66,000, এই 4,66,670 সাথে ব্যাংক সুদ আয় 3,50,000 টাকা যোগ করে এটার উপরে নিয়মিত হারে কর ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটার উপর ক্ষেত্রে যে বলা রয়েছে 8,16,670 টাকা, এটার উপরে আমাদের নিয়মিত হারে 4 লক্ষ টাকা পর্যন্ত শূন্য, পরবর্তী 1 লক্ষ টাকার উপরে 5%, পরে 4 লক্ষ টাকার উপরে 10%। এবার ট্যাক্স ক্যালকুলেশন করলে হয় কত? 36,667 টাকা। তো এখান থেকে আমার রেগুলার ইনকামের উপরে যে ট্যাক্স প্রযোজ্য কত? 3,333, সেটা বাদ দিলে এই ন্যূনতম কর দায়ের জন্য, মানে ন্যূনতম যে কর দায় সম্পন্ন যে আয় রয়েছে সেই খাতের আয়ের এগেনস্টে কর দায় বের হবে, যেটা এখানে বলা রয়েছে। বলছে যে আপনার চাকরি হতে আয় এবং ব্যাংক সুদ, এখানে বলা রয়েছে দেখেন, ব্যাংক সুদের উপরে করদাতার কর দায় কত হবে? 36,667 থেকে 3,333 বাদ দিলে কত? 33,334 টাকা। কিন্তু এখানে বলা রয়েছে ক্যালকুলেশন করে ক্যালকুলেটেড অ্যামাউন্ট অথবা উৎসে কর্তৃত কর, এই দুইটার মধ্যে যেটা বড় হবে। মূলত ইনকামটা যা ছিল সেই উৎসে করের বিপরীতে, অর্থাৎ 3,50,000 টাকার উপরে 10% করলে হয় 35,000 টাকা। তাহলে উৎসে ব্যাংক সুদের এগেনস্ট উৎসে কর্তৃত কর কত? 35,000 টাকা। আর ক্যালকুলেটেড হলো 33,334 টাকা। এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে আপনার মিনিমাম ট্যাক্সের আওতায় যে ব্যাংক সুদের ইন্টারেস্ট, তার এগেনস্টে কর দায়। তাহলে ব্যাংক সুদের এগেনস্টে কর দায় হলো 35,000, আর রেগুলার ইনকামের ট্যাক্স হলো 3,333। তাহলে মোট এই দুইটা খাতে আয়ের ট্যাক্স হলো 38,333 টাকা। এরপরে থাকলো কি? চূড়ান্ত কর দায় সম্পূর্ণ আয়। চূড়ান্ত কর দায় সম্পূর্ণ আয় কোনটা কোনটা? সঞ্চয়, আমাদের যে সঞ্চয়পত্রের যে মুনাফা রয়েছে ওইটা, পাশাপাশি হলো আমাদের জমি বিক্রি করে যে ক্যাপিটাল গেইন হয়, সেই ক্যাপিটাল গেইনের হেড আপনার ক্যাপিটাল গেইন হলো, অর্থাৎ জমি যখন বিক্রি করেন তখন এরিয়া বেসিসে উৎসে কর কর্তন আলাদা হয়ে থাকে। তো উনি যে এরিয়ায় জমিটা বিক্রি করেছেন বা ফ্ল্যাটটা বিক্রি করেছেন সেখানে উৎসে কর 4% হারে, অর্থাৎ 75,000 টাকার উপরে কত? 4% হারে। তাহলে চূড়ান্ত কর দায় কয়টা? দুইটা। সঞ্চয়পত্র ছিল 5 লক্ষ টাকা, সেটার উপরে 10% মুনাফা 50,000 টাকা, 75 লক্ষ টাকার উপরে 4% হারে যেটা আসে 3 লাখ টাকা। এই দুইটা যোগ করলে 3,50,000 টাকা। তাহলে চূড়ান্ত কর দায় কত হলো? 3,50,000 টাকা। আর আপনার আগে ছিল কত? 38,333। মোট ট্যাক্স হলো 3,88,333। আশা করছি বুঝতে পেরেছেন টোটাল ট্যাক্স কত হলো। এখন কথা হলো উক্ত করদাতার 8,100 বর্গফুট আয়তন বিশিষ্ট একটা গৃহ সম্পত্তি, যদি কোনো ব্যক্তির 8,000 বর্গফুটের বেশি আয়তন সম্পন্ন গৃহ সম্পত্তি থাকে তাহলে তার জন্য সারচার্জ প্রযোজ্য হবে 10% হারে। তবে এই 10% কার উপরে? আপনার যে নিট ট্যাক্স পেয়াবল, অর্থাৎ ট্যাক্স লায়াবিলিটি কত? 3,88,333। এই টাকার উপরে 10% হারে কত? 38,333 টাকা। এখন 3,88,333 থেকে 38,833 যোগ করলে মোট কর দায় কত হবে? এইটা 4,27,166 টাকা। এখন বলতে পারেন সারচার্জ কি আয়কর রেয়াত বাদ দেওয়ার পরে? অবশ্যই আয়কর রেয়াত বাদ দেওয়ার পরে যে কর হবে সেটার উপরে আপনি সারচার্জ করবেন। এখানে যেহেতু আপনার আয়কর রেয়াত পাওয়ার জন্য কোনো বিনিয়োগ নাই, সেহেতু বিনিয়োগজনিত কর রেয়াত উনি পান নাই। আচ্ছা, এরপরে আসি। এই 4,27,166 টাকা থেকে আপনার উৎসে কোন কোন উৎসে কত টাকা কাটা আছে সেটা বাদ দিলেই বাকি টাকাটা পেয়ে যাব। তাহলে কি এই টাকা থেকে আমাদের চাকরি খাতে আয় ছিল আমাদের 5,000 টাকা উৎসে কর কর্তন, ব্যাংক সুদের বিপরীতে বলা ছিল প্রযোজ্য হারে। তাহলে ব্যাংক সুদ 3,50,000 টাকা, 10% হারে 35,000 টাকা। সঞ্চয়পত্রের যে মুনাফা সেখানে বলা ছিল প্রযোজ্য হারে। তো প্রযোজ্য হারে কত? সঞ্চয়পত্রের মুনাফার উপর উৎসে কর্তনের পরিমাণ 50,000 টাকা, 5 লক্ষ টাকার উপর 50,000 টাকা। এরপরে আর জমি বিক্রির সময় এই যে আমি বলেছিলাম এরিয়া ভিত্তিতে ট্যাক্স টিডিএস এর হার আলাদা হয়ে থাকে, সেই এরিয়া অনুপাতে এই 75 লাখ টাকার উপরে 4% হারে
আপনার কত হয় 3 লক্ষ টাকা। এই হলো 3 লক্ষ টাকা। তাহলে আপনার ট্যাক্স দেওয়া আছে এই 4টা হেডে মোট হলো 3,90,000 টাকা। বাট আপনার সার সহ টোটাল ট্যাক্স কত? 4,27,166 টাকা। এখান থেকে 3,90,000 বাদ দিলে আপনি যখন রিটার্ন দাখিল করবেন সেই রিটার্ন দাখিলের সময় 173 ধারা অনুযায়ী 37,166 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এটা হলো আমাদের আয়কর পরিপত্র বা আয়কর নির্দেশিকা অনুযায়ী বা অর্থ আইন 2024 অনুযায়ী, অর্থাৎ আপডেটেড নিয়ম অনুযায়ী আমাদের ট্যাক্সের ক্যালকুলেশন করে দেখানো হয়েছে। যাই হোক সম্মানিত সুধী, আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়েছিলেন। অনেকে প্রশ্ন করছিলেন বারবার যে চূড়ান্ত কর দায়, মিনিমাম ট্যাক্সের আওতায় এবং রেগুলার রেট প্রযোজ্য, এরকম 3টি হেডের ইনকামের উদাহরণটা আমাদেরকে দেখিয়ে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই উদ্দেশ্যে ভিডিওটি করা। এটা হলো আমাদের ট্যাক্সের ক্যালকুলেশন। এরকমভাবে প্রত্যেকটা এই উদাহরণগুলো দিয়ে আবার ইনকাম ট্যাক্স রিটার্ন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটা দেখাবো। তাহলে কি হবে, আপনাদের A to Z আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। তবে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি একটু শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন, অন্যরাও শিখুক। আর রিকোয়েস্ট থাকবে যারা ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এজন্যই যে প্রতিদিন যে নতুন নতুন ভিডিও দেওয়া হয়, শর্ট ভিডিও দেওয়া হচ্ছে, সেগুলো যেন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনি দেখতে পারেন। যাই হোক সম্মানিত সুধী, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।